হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া এই পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের প্রধান কার্যাবলী। দেখো, ভূমিকা। ভারতের সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের উল্লেখ রয়েছে। ভারতের মতো বিশাল গণতান্ত্রিক দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করাই এই সাংবিধানিক সংস্থাটির প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। এবার আছে দেখো, ভারতের নির্বাচনের কার্যাবলী বা নির্বাচন কমিশনের কার্যাবলী। দেখো, প্রথম হচ্ছে নির্বাচনী তালিকা ও পরিচয়পত্র প্রস্তুতকরণ। নির্বাচন কমিশনের অন্যতম প্রাথমিক কাজ হলো প্রতিটি নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা বা নির্বাচন তালিকা প্রস্তুত করা। 18 বছর পূর্ণ হওয়া যোগ্য নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করা এবং মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নাম বাদ দেওয়া এর অন্তর্গত। এছাড়া ভোটারদের সচিত্র পরিচয়পত্র প্রদান করাও কমিশনের দায়িত্ব। 2 নম্বর হচ্ছে দেখো, নির্বাচন পরিচালনা ও নিয়ন্ত্রণ। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভা, রাজ্য বিধানসভা নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, মনোনয়নপত্র জমা ও পরীক্ষা, পোলিং বুথ নির্ধারণ এবং ভোট গণনা, ফলাফল ঘোষণা, এই সমগ্র প্রক্রিয়াটি কমিশন অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। তারপরে রাজনৈতিক দলের স্বীকৃতি ও আচরণবিধি। কমিশন বিভিন্ন রাজনৈতিক দলকে জাতীয় আঞ্চলিক দল হিসাবে স্বীকৃতি দেয় এবং তাদের জন্য নির্বাচনী প্রতীক বরাদ্দ করে। এছাড়া নির্বাচন চলাকালীন যাতে সকল দল সমান সুযোগ পায় তার জন্য কমিশন আদর্শ নির্বাচনী আচরণবিধি জারি করে এবং তা লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এবার উপসংহার। পরিশেষে বলা যায়, নির্বাচন কমিশন হলো ভারতীয় গণতন্ত্রের মেরুদণ্ড। সংসদীয় গণতন্ত্রে ক্ষমতার শান্তিপূর্ণ ও সাংবিধানিক হস্তান্তর নিশ্চিত করতে এবং মানুষের ভোটাধিকার রক্ষায় এই সংস্থাটি অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করে। এবার হচ্ছে দেখো পরের প্রশ্ন, নির্বাচনী সংস্কারের ওপর সংক্ষিপ্ত টিকা। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে এই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার এখানে কি বলা হচ্ছে দেখো, নির্বাচনী সংস্কারের ওপর টিকা, এই প্রশ্নের উত্তরটা দেখো। ভূমিকায় কি বলা হচ্ছে, ভারতের নির্বাচনী ব্যবস্থাকে ত্রুটিমুক্ত, স্বচ্ছ এবং অধিকতর গণতান্ত্রিক করে তোলার জন্য সংবিধান ও নির্বাচনী আইনে যেসব পরিবর্তন বা সংশোধন করা হয় তাকেই নির্বাচনী সংস্কার বলা হয়। সময়ের সাথে সাথে গণতন্ত্রকে শক্তিশালী করতে এই সংস্কার অপরিহার্য হয়ে পড়েছিল। এবার নির্বাচনী সংস্কার সম্পর্কে কি বলা হচ্ছে দেখো, প্রযুক্তিগত সংস্কার। নির্বাচনী সংস্কারের অন্যতম বড় পদক্ষেপ হলো ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন এর ব্যবহার অর্থাৎ EVM এর ব্যবহার। এর ফলে ভোট গণনা দ্রুত ও নির্ভুল হয়েছে। পরবর্তীকালে স্বচ্ছতা বাড়াতে ভিভিপ্যাট যুক্ত করা হয়েছে যাতে ভোটার নিশ্চিত হতে পারে তার ভোটটি সঠিক প্রতীকেই পড়েছে। তারপরে অপরাধ ও অর্থশক্তি নিয়ন্ত্রণ। নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার প্রভাব কমাতে নির্বাচন কমিশন প্রার্থীর ব্যয়ের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় তাদের সম্পত্তির বিবরণ এবং কোনো ফৌজদারি মামলা আছে কিনা তার হলফনামা দিয়ে জানাতে হয়। এতে ভোটাররা জেনে শুনে প্রার্থী নির্বাচন করতে পারেন। তারপরে নোটা এবং দলত্যাগ বিরোধী আইন। ভোটারদের যদি কোনো প্রার্থীকে পছন্দ না হয় তবে তাদের অসম্মতি জানানোর জন্য নোটা অর্থাৎ নন অফ দ্য অ্যাবাভ বোতামের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিদের সুবিধাবাদী দলবদল আটকাতে দলত্যাগ বিরোধী আইন এবং 91তম সংবিধান সংশোধনী নির্বাচনী সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ। তারপরে হচ্ছে উপসংহার। নির্বাচনী সংস্কার একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। দীনেশ গোস্বামীর কমিটি বা তারাকুণ্ডের কমিটির সুপারিশ মেনে অনেকে
অনেক পরিবর্তন এলেও রাষ্ট্রীয় অর্থায়নে নির্বাচন বা নির্বাচনী বন্ডের স্বচ্ছতা নিয়ে এখনও অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। এবার আজকের ক্লাসের শেষ প্রশ্ন যেটা, অন্তরাজ্য পরিষদ কি, অর্থাৎ ইন্টার স্টেট কাউন্সিল, এর ওপর যদি টিকা আসে কিভাবে কি লিখবে। প্রথমেই ভূমিকা, ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সহযোগিতা ও সমন্বয় সাধনের উদ্দেশ্যে সংবিধানের 263 নম্বর অনুচ্ছেদে অন্তরাজ্য পরিষদ গঠনের কথা বলা হয়েছে। এটি একটি সাংবিধানিক কিন্তু পরামর্শ দানকারী সংস্থা। এবার অন্তরাজ্য পরিষদ সম্পর্কে কি বলা হয়েছে দেখো, গঠন ও প্রতিষ্ঠা। সরকারিভাবে এই পরিষদ গঠিত হয় 1990 সালে সরকারিয়া কমিশনের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে। এই পরিষদের চেয়ারম্যান হলেন ভারতের প্রধানমন্ত্রী। সদস্য হিসাবে থাকেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীগণ, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকগণ এবং প্রধানমন্ত্রীর মনোনীত 6 জন ক্যাবিনেট মন্ত্রী। এবারে মূল কাজ ও উদ্দেশ্য, অন্তরাজ্য পরিষদের প্রধান কাজ হলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনো বিবাদ বা বিতর্ক দেখা দিলে তার তদন্ত করা এবং সমাধানের পরামর্শ দেওয়া। এছাড়া যেসব বিষয়ে কেন্দ্র ও রাজ্য উভয়ই সাধারণ স্বার্থ রয়েছে সেই সব বিষয়ে আলোচনা করা এবং নীতি নির্ধারণ ও কার্যকারিতার ক্ষেত্রে অধিকতর সমন্বয়ের সুপারিশ করা এই পরিষদের কাজ। এবার হচ্ছে দেখো, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এই পরিষদ বছরে অন্তত 3 বার বৈঠকে মিলিত হওয়ার কথা, যদিও বাস্তবে তা অনিয়মিত, তবে কোঅপারেটিভ ফেডারালিজম বা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং কেন্দ্রের সাথে রাজ্যের ভুল বোঝাবুঝি দূর করতে এই ফোরামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপসংহার, অন্তরাজ্য পরিষদ আইনত কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না, এটি কেবল সুপারিশ করতে পারে। তবুও ভারতীয় রাজনীতির জটিল প্রেক্ষাপটে জাতীয় সংহতি রক্ষা এবং প্রশাসনিক মসৃণতার জন্য এই পরিষদের গুরুত্ব অপরিসীম। এই ছিল তোমাদের 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর।